রাই কোনো রকম দৌড়ে গেটের কাছে আসার আগেই আবরার গেটটা লাগিয়ে দিল। রাই লোহার গেটে একের পর এক আঘাত করতে লাগলো। তারপর রাই কাঁদতে কাঁদতে বলল, আবরার, একটু দয়া করুন আমার উপর। আপনি দয়া করে এমন করবেন না। আমাকে আর কয়েকটা দিন এখানে থাকতে দিন। তারপর এমনিতেই সব জানতে পারবেন। আমার মুখ থেকে আর কোনো কিছুই শুনতে হবে না আপনাকে। একটু দয়া করুন আবরার, প্লিজ দরজাটা খুলুন। আবরার গেটটা খুলল না। গেটের এপাশে দাঁড়িয়ে রইল। হাতের তালু দিয়ে চোখের পানিটা মুছে নিল আবরার। তারপর হাঁটা দিল বাড়ির দিকে। কারো সাথে কোনো কথাই বলল না, সরাসরি নিজের ঘরে চলে গেল। তারপর ঘরের দরজাটা আটকে দিল আবরার। অপরদিকে রাই আবরারকে ডেকেই চলছে। আবরার নিজের জানালার পর্দাটা সামান্য ফাঁকা করল। আবরারের জানালা থেকে গেটটা স্পষ্ট দেখা যায়। রাই যে গেটে অনবরত হাত দিয়ে আঘাত করছে তা দেখতে পারছে আবরার। না, আবরার আর গলবে না কোনো মতেই এই ছলনার মায়ায়। অনেক ছাড় দিয়েছে, কিন্তু আর না। অন্যদিকে রাই ক্লান্ত হয়ে পড়েছে গেটে আঘাত করতে করতে। চিৎকার করে ডাকতেও কষ্ট হচ্ছে। কান্না করার কারণে মাথা ব্যথা করছে তার। রাই কাঁদতে কাঁদতে বসে পড়ল গেটের সামনেই। হে আল্লাহ, তুমি কি দেখো না? এতই যদি কষ্ট দেবে তাহলে কেন এই জীবন আমাকে দিয়েছ? এভাবে আস্তে আস্তে না মেরে একেবারে নিয়ে যাও আমাকে। তিলে তিলে আর মরতে পারছি না আমি। না কাউকে বলতে পারছি, আর না কাউকে নিয়ে বাঁচতে পারছি। আমি আর পারছি না খোদা, আমাকে তুমি মুক্তি দাও। রাই কথাগুলো বলে হাউমাউ করে কাঁদতে লাগলো। অপরদিকে সাদিয়া আবরারের বাড়ির দিকে যাচ্ছে। রাই ভুল করে ওর মেডিকেলের সকল কাগজপত্রগুলোই গাড়িতেই রেখে দিয়েছে। সাদি ওইগুলো দিতেই আবারও আবরারের বাড়ির দিকে আসছে। কিছু দূর যেতেই কাগজগুলোর দিকে চোখ পড়ল সাদির। সাদিরের গাড়িটা আবরারের বাড়ির কাছাকাছি অনেকটা চলে এসেছে। সাদি দূর থেকে রাইকে গেটের কাছে এলোমেলোভাবে বসে থাকতে দেখে চমকে গেল। গাড়ি চালিয়ে গেটের কাছে আসতেই সে সত্যিই চমকে গেল। রাই এভাবে কেন কাঁদছে তা সাদি বুঝতে পারল না। দ্রুত গাড়ি থেকে নেমে আসলো। আবরার জানালা দিয়ে সবই দেখছে। এতক্ষণ চোখে নোনা জল বের হলেও এখন তার রং বদলে গেছে। আবরারের শরীর কাঁপছে রাগে। সাদিকে এখনই মাটিতে পুঁতে ফেলতে ইচ্ছে করছে তার। সাদি দৌড়ে রায়ের কাছে এসে বলল, বোন আমার, কি হয়েছে তোর? এভাবে কাঁদছিস কেন? বাড়ির সবাই কোথায়? রাই শুধু কেঁদেই যাচ্ছে, কোনো কথা বলছে না। সাদি বলল, ঠিক আছে, আমি ভেতরে যাচ্ছি। আমি ভেতরে গিয়ে বাকি কথা বলছি। রাই সাদির হাতটা আটকে ধরল, তারপর বলল, ওখানে যে লাভ নেই ভাইয়া। সাদি বলল, কেন, কি হয়েছে? আর হাতের এই অবস্থা কেন রাই? হাত ফেটে যে রক্ত বের হচ্ছে, কিভাবে হলো এমন? কেউ কিছু বলছে না তোকে? আমাকে বল তাড়াতাড়ি কি হয়েছে। রাই কাঁদতে কাঁদতে সব খুলে বলল সাদিকে। সাদিরের শরীর এখন রাগে কাঁপছে। সাদি বাড়ির ভেতরে ঢুকবে বলে পা বাড়াতেই রাই বলে উঠল, আমাকে জীবনের শেষ কয়েকটা দিন তোমার বাড়িতে থাকতে দেবে সাদি ভাই? তুমি যেখানে থাকতে বলবে আমি সেখানেই থাকব। তোমার বাড়ির সব কাজ করে দেব আমি। প্লিজ সাদি ভাই, শুধু 2 বেলা খেতে দিও আমাকে। তুমি আমাকে সবার মতো ছুঁড়ে ফেলে দিও না, একটু দয়া করো আমার ওপর। সাদি নিজেকে আর আটকে রাখতে পারল না, রাইকে জড়িয়ে ধরল। তারপর নিজেও কেঁদে নিল সশব্দে। এইরকম একটা মেয়েকে কেউ কিভাবে কষ্ট দিতে পারে তা সাদি বুঝে উঠতে পারে না। সাদি কাঁদতে কাঁদতে বলল, আমি যতদিন বেঁচে আছি ততদিন তোর কোনো চিন্তা নেই বোন। আমি তোর চিকিৎসা করাবো, তোর কিচ্ছুটি হতে দেব না আমি এখানে আর এক মুহূর্তও না। চল আমার সাথে। সাদি রাইকে গাড়িতে বসিয়ে দিল। অন্যদিকে সাদিকে দেখে আবরারের খুব রাগ হলেও যখন দেখল সাদি রাইকে জড়িয়ে ধরেছে তখন তার রাগ পাহাড় সমান কষ্টে রূপ নিল। চোখ বেয়ে আবারও নোনা জল গড়িয়ে পড়ল। বাইরের রূপ সবাই দেখলেও ভেতরের কষ্ট কেউ দেখে না। আনিলা বেগম
আর মিশকাও এই দৃশ্যগুলো দেখেছে। সাদি যে রাইকে জড়িয়ে ধরেছে আর রাই যে সাদির হাত ধরেছে। আবরারের ফুফু আনিলা বেগম কাছে এসে বলল, দেখলে তো আনিলা, কি থেকে কি হয়ে গেল। আগে কতবার সাবধান করেছে তোমাদের, কিন্তু তুমি আমার কোনো কথাই কানে নিলে না। মিশকার দিকে তাকিয়ে বলল, দেখলি তো মিশকা, তলে তলে রায়ের সাথে কত কি করেছে সাদি। আহারে, তোরা কিছু বুঝতেও পারলি না। মিশকা নিজেকে আর আটকাতে না পেরে নিজের ঘরের দিকে দৌড়ে চলে গেল। আনিলা বেগম মিশকার যাওয়ার পানে চেয়ে রইলেন। মিশকা যে সাদিকে পছন্দ করে এটা ভালো করেই বুঝতে পারেন তিনি, কিন্তু তারা যে একে অপরকে ভালোবাসে তা জানে না। রাত গভীর হচ্ছে, ঘড়ির কাঁটায় 2টা বাজে। আবরার ঘরের ফ্লোরে শুয়ে আছে। সারা ঘর জুড়ে সিগারেটের গন্ধ, মদের বোতলগুলো মেঝেতে পড়ে আছে। রায়ের একটা ছবি সামনে নিয়ে আবরার বলল, তুমি আমাকে এতদিন দয়া করেছ তাই না? ভালো মানুষের মুখোশ পরে সবাইকে ধোঁকা দিতে পারলেও আমাকে পারবে না। কি ভেবেছ বিদেশে বসে তোমার কোনো খোঁজ আমি নেইনি? তোমার সব খোঁজ আমি ফুপুর কাছ থেকে নিয়েছি। আমি তো তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু তুমি আমায় বুঝলে না। তুমি জানো আমি কেন বিদেশে গিয়েছিলাম? তুমি তখন অনেক ছোট ছিলে রাই, তাই আলগা রাগ দেখিয়ে চলে গিয়েছিলাম। জানো, ওখানে তোমাকে ছাড়া থাকতে খুব কষ্ট হতো। আর ফুপু যখন তোমার আর সাদির ক্লোজ ছবিগুলো পাঠাতো, তখন হৃদয়টা ভেঙে খান খান হয়ে যেত। তুমি বোঝনি রাই, তোমাকে সংসার নামক বেড়াজালে আটকাতে চাইনি আমি। তোমাকে চিনতে চেয়েছিলাম আস্তে আস্তে, জানতে চেয়েছিলাম আমি সংসার মানেই তো আর এক বিছানায় শোয়া নয়। সংসার মানে ভালোবাসা, যেখানে হৃদয়ের বন্ধন থাকবে, কিন্তু তুমি তো মুখোশের আড়ালে থাকা এক নারী। তাই আমি বুঝতে পারিনি তোমাকে। অপরদিকে মিশকা সাদিককে ভুল বুঝে যা নয় তাই মেসেজে লিখে দিয়েছে, তারপর সব জায়গা থেকে ব্লক করে দিল তাকে। অপরদিকে সাদি মিশকার সাথে 1000বার যোগাযোগ করতে যেও ব্যর্থ হলো। রায়ের গা কাঁপিয়ে জ্বর এসেছে। সাদির মা বাবা অনেক ভালো। সাদির মা রায়কে ধরে কেঁদেই দিয়েছিল সব শুনে। রায়কে ভালো একটা ঘরে থাকতে দিয়েছে। আনিলা বেগম যেমন রায়কে খাইয়ে দিত, ঠিক তেমনি সাদির মাও রায়কে খাইয়ে দিয়ে গেছে আজকে রাতে। রাত 12টার দিকে রায়ের জ্বর এসেছে। রাই মাথার ব্যথায় ছটফট করছে। এত রাতে কাউকে বিরক্ত করতে সে চায় না। রাই খুব কষ্টে বিছানা থেকে উঠে বসল। তারপর দেয়াল ধরে কোনো রকমে ওয়াশরুমে গেল। বেসিন থেকে পানি নিয়ে মাথায় দিতে লাগলো। রাই হাঁপাচ্ছে। রাই নিজের নাকে ও কানে আবারও প্রচণ্ড ব্যথা অনুভব করল। রাই আয়নার দিকে তাকিয়ে দেখল আবারও সেই রক্ত আসছে, গলগল করে রক্ত আসছে। রাই নিজের মাথা চেপে ধরল, আর পারছে না সে। রায়ের হঠাৎ কেন জানি মনে হলো তার চুলগুলো গোড়া থেকে উঠে গেছে তার হাতের চাপে। রাই নিজের একটা হাত সামনে আনতেই চমকে গেল। রায়ের হাতে তার আস্ত চুলের গোছা। রাই হাত দিয়ে নিজের চুলগুলো আবারও আলগা করে টান দিল। দেখতে পেল তার রেশমি চুলগুলো উঠে আসছে। চোখ দুটো জলে ভরে এলো তার। তার প্রিয় কোনো জিনিস তার কাছে কেন যেন থাকতে চায় না। রাই শুধু তাকিয়ে রইল নিজের প্রতিবিম্বর দিকে। কতটা অসহায় সে। নিজের প্রতিবিম্বটা যেন তাকে দেখে হাসছে। এটা এক ভয়ঙ্কর হাসি। রায়ের চোখ ঝাপসা হয়ে এলো। দুর্বল শরীরটা ঢলে পড়ল ওয়াশরুমের চকচকে মেঝেতে। কিছুক্ষণের মধ্যেই মুখ থেকে গল গল করে বেরিয়ে এলো রক্তস্রোত। ঝাপসা চোখ দুটো বন্ধ হয়ে এলো। রাতের অন্ধকার কেটে গেছে। চারিদিকে আলো ফুটে উঠেছে। অন্ধকার রাতকে বিদায় জানিয়ে আবারও দিনের আগমন। কিন্তু সবার জীবনে আলো দেখা মেলে না, যেখানে কেবল অন্ধকারের রাজত্ব। রায়ের ঘরের দরজায় ক্রমাগত ধাক্কা দিচ্ছে সাদি। একটু আগে একজন সার্ভেন্ট রায়কে ডাকতে এসেছিল। রায়ের ব্যাপারে বাড়ির সবাই জানে। রায় যখন অনেক ডাকার পরেও আর সাড়া দিল না, তখন সার্ভেন্ট সবাইকে ডেকে নিয়ে আসে। 15 মিনিট যাবৎ সাদি দরজায় ধাক্কা দিয়ে যাচ্ছে। গলা ফাটিয়ে রায়কে সবাই ডেকে যাচ্ছে, কিন্তু দরজার ওপারে থাকা মানুষটা আজ বড্ড অসহায়। ভাইয়ের মতো মানুষটার চিৎকার কানে ভেসে গেলেও
কিচ্ছুটি তার করার নেই। উপরওয়ালা তার সব শক্তি কেড়ে নিয়েছে, তবুও নিজের চোখ জোড়া খুলে রাখার চেষ্টা সে করেই চলেছে। সাদি চিৎকার করে ডাকল, রাই, দরজা খোল, এমন করিস না বোন, তোর কোনো ভয় নেই, ভাই দরজা ভেঙে তোকে বের করে আনবে, ভয় পাস না কেমন। সাদির চোখের পানি মুছে নিলেন। এর মধ্যে দরজার লক কাটার লোকেরা অলরেডি চলে এসেছে। তারা নিজেদের কাজ শুরু করে দিল। সাথে সাথেই দরজার লক কাটতে খুব একটা সমস্যা হলো না। মিনিট দুয়ের মধ্যে দরজার লক খুলে গেল। দরজার লক খুলতেই সাদি দৌড়ে গেল। রাইকে ঘরে না পেয়ে বারান্দায় ছুটে গেল সাদি, কিন্তু সেখানেও রাইকে পেল না। হঠাৎ সাদি নিজের মায়ের চিৎকার শুনতে পেল। সে রায়ের নাম ধরে চিৎকার করছে। দৌড়ে ওয়াশরুমে যেতেই এক ভয়ঙ্কর দৃশ্য সাদি দেখতে পেল। তার চোখের সামনেই রাই নামের সহজ সরল মেয়েটা পড়ে আছে, যার মাথায় চুল নেই, যেই চুল কিনা মেয়েদের সৌন্দর্যের অংশ। চুলগুলো ওয়াশরুমের মেঝেতে পড়ে আছে। যে মুখটা আগে খুশিতে লাল হয়ে যেত, যে মুখটা আগে লজ্জা পেলে লাল হয়ে যেত, সেই মুখটা আজ লাল রঙে রঞ্জিত। মায়াবী চোখ জোড়া আজ গর্তে প্রবেশ করেছে। চেহারার সৌন্দর্য বিলুপ্ত হয়ে গেছে, ঠোঁট শুষ্ক হয়ে গেছে। রায়ের নিথর দেহটা পড়ে আছে ফ্লোরে। এই দৃশ্য কি সত্যি সহ্য করা যায়? সাদি তা জানে না। এর জন্যই হয়তো সাহিত্যিকরা বলে থাকেন, কারো চোখের প্রেমে পড়তে নেই, অন্ধ হয়ে গেলে ভালোবাসা ফুরিয়ে যাবে। কারো চুলের প্রেমে পড়তে নেই, ক্যান্সারে ঝরে যেতে পারে। কারো রূপের প্রেমে পড়তে নেই, আগুনে ঝলসে যেতে পারে। কারো হাসির প্রেমে পড়তে নেই, চর্মরোগের প্রভাবে নষ্ট হতে পারে। কারো কথার প্রেমে পড়তে নেই, যে কোনো সময় বোবা হয়ে যেতে পারে। যদি সত্যি কারো প্রেমে পড়তে হয়, তবে ব্যক্তিত্বের প্রেমে পড়ো। ব্যক্তিত্ব কখনো নষ্ট হয় না, তা কেবল সুন্দর হয় দিনকে দিন। অপরদিকে সেই রূপের মোহে আজ দুনিয়া মত্ত, যা কিনা নষ্ট হতে পারে চোখের নিমিষে। রায়ের কাঁধে সাদি একের পর এক ধাক্কা দিতে লাগল। রাই পিটপিট করে নিজের চোখ জোড়া খুলল। তারপর খুব কষ্ট করে বলল, আমায় একটু পানি দেবে সাদি ভাই, বড্ড পিপাসা লেগেছে। সাদি রাইকে কোলে করে ঘরে নিয়ে আসলো। সাদির মা কাঁদতে কাঁদতে পানি আনতে গেলেন। রায়ের চোখ বারবার বন্ধ হয়ে যাচ্ছে। রায়ের মাথাটা সাদির কোলে। সাদিরের মা পানি নিয়ে ঘরে আসলেন। রায়ের মুখের কাছে পানি ধরলেন। রায় নিজের মুখটা বাড়িয়ে দিল। রাইকে কাঁদতে কাঁদতে পানি খাইয়ে দিতে লাগলেন সাদিরের মা। মেয়েটা বড্ড ভালো, কিন্তু আজ তার এই অবস্থা তিনি মেনে নিতে পারছেন না। রায়ের গলা থেকে পানি নিচে গেল না। রায়ের গলা থেকে আবারও রক্তের স্রোত আসতে লাগলো। নাক আর কান থেকে প্রবল বেগে রক্ত আসতে লাগলো। রায় নিজের গলা চেপে ধরল দুই হাতে। রায়ের চোখ উল্টে গেছে। সাদি আর দেরি করল না, রায়কে আবারও কোলে তুলে নিল। সাদি রায়কে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব গাড়িতে নিয়ে শুয়ে দিল তার মায়ের কোলে। তারপর নিজেই ড্রাইভ করতে লাগলো। ড্রাইভ করতে করতে ফোন করলো তার ডাক্তার বান্ধবী প্রিয়ন্তীর কাছে। সাদি ফোন করার কিছুক্ষণ পরেই প্রিয়ন্তী ফোনটা রিসিভ করলো। তারপর বলল, হ্যাঁ সাদি বল, হঠাৎ ফোন করলি কেন রে? সাদি রায়ের অবস্থার কথা বিস্তারিত প্রিয়ন্তীকে বলল, আর রায়ের চিকিৎসার সব রকমের ব্যবস্থা করতে বলল। তারপর ফোন রেখে দিল সাদি। অপরদিকে আবরারের হাতে রায়ের সাইন করা সেই ডিভোর্স পেপারটা। আবরার পেপারটার দিকে তাকিয়ে আছে। তারপর একটা কটাক্ষ হাসি দিয়ে বলল, কি ভেবেছ আবরার তোমাকে ছাড়া মরে যাবে? নো ডিয়ার, তুমি এই আবরার খান জয়কে এখনও চেনো না। এইটা ঠিক, আমি আমার জীবনে আর কখনো কাউকে প্রবেশ করাতে পারবো না, কিন্তু বেঁচে থাকবো আর তোমাকে ছাড়াই। আমি কাল চলে যাব সারা জীবনের মতো তোমাকে রেখে। ভালো থেকো তুমি। নিজের চোখের পানিটা আবরার মুছে নিল হাতের তালু দিয়ে। অপরদিকে সাদিরের গাড়িটা ট্রাফিক জ্যামে আটকে পড়েছে। জ্যাম ছাড়তে দেরি হবে। এইদিকে রায়ের অবস্থা বেগতিক হচ্ছে।
হঠাৎই সাদিরের মা সাদিকে বলল, সাদি, রাই কোনো রেসপন্স করছে না, তাড়াতাড়ি কিছু একটা কর বাবা। সাদি ঘাড় ঘুরিয়ে দেখল রায়ের অসহায় মুখখানা। সাদি গাড়ি থেকে বেরিয়ে এলো, রাইকে গাড়ি থেকে বের করলো, তারপর কোলে নিয়ে ছুটতে লাগলো আর চিৎকার করে কাঁদতে কাঁদতে রাইকে ডাকতে লাগলো। আচ্ছা, সাদির মতো এই নিঃস্বার্থ মানুষটার কান্না বেজা চিৎকার কি রায়ের কানে পৌঁছাবে, নাকি এখানেই শেষ হবে শ্রাবণের আধারে তুমি? রায়ের নিস্তেজ শরীরটা নিয়ে ছুটে চলেছে সাদি। হাজারো মানুষের ভিড়ে সাদির মতো লোকের আজ বড্ড অভাব। এদিকে বড্ড দেরি হয়ে যাচ্ছে রায়কে নিয়ে যেতে। সাদি চলমান গাড়িগুলোর থেকে সাহায্য চাইতে লাগলো, কিন্তু কেউ এগিয়ে এলো না। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। বাস্তবতা বড্ড কঠিন। এখানে প্রতি মুহূর্তে যুদ্ধ করতে হয়। এই দুনিয়াতে কেউ কারো জন্য নয়, সবই 2 দিনের মায়া। সাদির ডাকে চকচক করা প্রাইভেট কারের মালিকেরা সাড়া দিল না, কিন্তু একজন বৃদ্ধ ভ্যানওয়ালা এগিয়ে আসলো। বৃদ্ধ লোকটা ভরাট গলায় বলল, আব্বা, আমার ভাঙ্গা ভ্যান গাড়িটায় আমাটারে উঠান। আপনি কই যাইবেন? আমি লইয়া যাইতেছি। সাদিরের চোখ ছলছল করে উঠল। যেই মানুষটা কিনা কোটি টাকার গাড়ি ছাড়া কখনো বের হয়নি, সে আজ কতটা অসহায়। রাইকে নিয়ে আসার সময় মানিব্যাগটাও নিয়ে আসেনি, মোবাইলটাও ভুল করে গাড়িতে ফেলে এসেছে। কারো কাছে সাহায্য নিতে পারছে না। এর জন্যই হয়তো টাকা নিয়ে, ক্ষমতা নিয়ে অহংকার করতে নেই। কারণ আল্লাহ কখন কাকে কোথায় নিয়ে দাঁড় করায় তা কেউ জানে না। কখন কার সাহায্য দরকার হয় তা আল্লাহ ছাড়া কেউ জানে না। সাদি সময় নষ্ট করল না, রায়কে ভ্যান গাড়িটার মধ্যেই শুয়ে দিল। ভ্যান গাড়িটা বৃদ্ধ লোকটা বাতাসের বেগে চালাতে লাগলো। এই দুনিয়াতে আল্লাহ যাকে অর্থ দেয় তাকে মন দেয় না, আর যাকে মন দেয় তাকে অর্থ দেয় না। তাই হয়তো চোখের সামনে কেউ মরে গেলেও কারো কিছু যায় আসে না। অপরদিকে মিশকা নিজের ঘরে বসে আছে। আজ 1 দিন হলো সে খাওয়া দাওয়া করছে না। মেয়েটার পাগল প্রায় অবস্থা। সাদিক কেন তার সাথে বিশ্বাসঘাতকতা করল? মিশকা ফুপিয়ে কেঁদে উঠল। হঠাৎ করেই নিজের কাঁধে কারো হাতের স্পর্শ পেতেই মিশকা সেই দিকে তাকালো। আনিলা বেগম মেয়ের চোখের পানি মুছে দিল। মিশকা নিজের মাকে ধরে জোরে জোরে কেঁদে উঠল। আড়াল থেকে আবরারের ফুপু সবই দেখল। তার মুখে হাসি। সে তো এটাই চেয়েছিল, ভালোবাসার মানুষকে হারানোর যে কতটা কষ্ট তা আফজাল খানের ছেলে মেয়েকে বোঝাবে সে, যেমনটা একদিন সেও পেয়েছিল। আফজাল খান সেই দিন তার চোখের পানির ভাষা বোঝেনি, কিন্তু এইবার নিজের ছেলে মেয়ের চোখের পানির ভাষা ঠিকই বুঝবে। রায়কে কিছুক্ষণ আগে সাদি হাসপাতালে এনেছে। ডাক্তাররা রায়ের চিকিৎসা শুরু করেছে। রায়ের অবস্থা একদমই ভালো না, হার্টবিট অনেক কম। রায়ের জ্ঞান নেই। সাদি প্রিয়ন্তীর মোবাইল থেকে নিজের ম্যানেজারকে কল করে টাকার ব্যবস্থা করতে বলেছে। 24 ঘন্টার মধ্যে রায়কে সিঙ্গাপুরে নেওয়ার সব ব্যবস্থা করতে বলেছে সাদি। 4-5 জন ডাক্তার রায়কে দেখছে। রায়ের কাছে কারো যাওয়া নিষেধ। আইসিইউ থেকে প্রিয়ন্তী বেরিয়ে আসতেই সাদি বলল, কিরে, রায়ের কি খবর? ও ঠিক আছে তো? আমি ওকে কালকের মধ্যে সিঙ্গাপুর নিয়ে যাব। রায় ঠিক হয়ে যাবে তো? বল না। প্রিয়ন্তী হতাশ কণ্ঠে বলল, সাদি, উত্তেজিত হোস না। রায়ের হাতে সময় নেই একদম। 48 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না আসে তাহলে শেষ কথাটুকুও বলতে পারবি না। রোগটা একেবারে ছড়িয়ে পড়ে তারপর ধরা পড়েছে। আর ওর অবস্থা এখন এতটাই খারাপ যে কোথাও নিয়ে গেলেও আর কাজ হবে না। ওর ব্রেনে ছড়িয়ে পড়েছে টিউমারের বিষাক্ততা। যদি 1 বছর আগেও রোগটা ধরা পড়তো তবুও বাঁচানো যেত, কিন্তু এখন আর সম্ভব না। সাদি ফ্লোরে বসে পড়ল। অবশেষে সেও কিছু করতে পারবে না। মেয়েটা তার সামনে এভাবে ঝরে যাবে অকালে। সাদি উঠে রায়ের দিকে তাকালো। বেডের ওপর কত নিশ্চিন্তে শুয়ে আছে মেয়েটা। মুখটা কালো হয়ে গেছে, পুরো মাথায় চুলের ছিটে ফোঁটাও নেই। ডাক্তার নাকের ভেতর চিকন পাইপ ঢুকিয়ে দিয়েছে। পাইপটা ঢুকানোর সময় নড়ে উঠেছিল মেয়েটা। হয়তো প্রচণ্ড কষ্ট হয়েছিল। মুখে অক্সিজেনের মাস্কটা লাগানো।
মুখের চারপাশ কালো হয়ে গিয়েছে। পাশের মনিটরে সবুজ দাগটা আস্তে আস্তে ওঠানামা করছে। এই সবুজ দাগটা যদি হঠাৎ সমান হয়ে যায় তখন কি হবে? ভাবতেই সাদির চোখ চিকচিক করে উঠল। দিন শেষে রাতের আগমন। রাত 12টা বাজে। সাদি কিছুক্ষণ আগে সামান্যই খেয়েছে। ওর মা জোর করে খাইয়েছে। রায়ের চিকিৎসা চলছে। একবারের জন্য তার জ্ঞান ফিরে আসেনি। অপরদিকে আবরার নিজের বারান্দায় দাঁড়িয়ে একের পর এক সিগারেট খাচ্ছে। রায়কে বড্ড দেখতে ইচ্ছে করছে তার। মেয়েটা একটাবারও তাকে কল করলো না। আবরার সিগারেটের অভিমানী দোয়াগুলো উড়িয়ে দিল। রাতে কিছুই খায়নি আবরার। কেন যেন কিছুই ভালো লাগছে না তার। বারবার রায়কে দেখতে ইচ্ছে করছে খুব। নিজের সব কিছু প্যাকিং করেছে আবরার। কালকের ফ্লাইটে চলে যাবে বিদেশে। আর কখনো দেশে ফিরে আসবে না। আফজাল খান নিজের মাথায় হাত দিয়ে বসে আছেন। সে কিছুতেই হিসাব মিলাতে পারছেন না। কোথাও একটা ভুল হচ্ছে। আফজাল খানকে চিন্তিত দেখে আনিলা বেগম বললেন, ঘুমিয়ে পড়ো, রাত জাগতে নেই। আফজাল খান স্ত্রীর কথার বাজে কিছুই বললেন না, শুয়ে পড়লেন। খোলা আকাশে তাকিয়ে আছে সাদি। তার ঠোঁটজোড়া কাঁপছে। বিনা দোষে আজ সে শাস্তি পাচ্ছে। সে তো মিশকাকে সব জানাতে চেয়েছিল রায়ের ব্যাপারে, কিন্তু সেই সময়টাও সে পেল না। ভালোবাসার মানুষকে ছাড়া থাকতে যে কত কষ্ট তা রায়কে দেখে সে বুঝেছে। ভালোবাসায় এত কষ্ট কেন? আবরার যদি রায়ের অবস্থার কথা একবারও জানতো তাহলে কি করতো সে? আজকাল একটু বেশি কেঁদে ফেলছে সাদি। হয়তো আপন মানুষদের হারানোর যন্ত্রণাগুলো এমনই হয়। অন্ধকার রাত পার হয়ে গেছে। সকালের সোনালি আলো সাদিরের চোখে পড়তে ঘুম ভেঙে গেল তার। কাল রাতে হাসপাতালের বারান্দাতেই কখন যে ঘুমিয়ে গেছে টেরই পায়নি। রায়ের কথা মনে হতেই সাদি দৌড়ে গেল সেই দিকে। যে দেখে ডাক্তাররা রায়কে নিয়ে ব্যস্ত। সাদি প্রিয়ন্তীকে নার্সের মাধ্যমে একবার ডাকে। প্রিয়ন্তী আসতেই সাদি বলল, রায় ঠিক আছে তো প্রিয়ন্তী? না রে, অবস্থা শুধু খারাপই হচ্ছে। হার্টবিট একদম কমে যাচ্ছে। ওর আত্মীয় স্বজন কেউ থাকলে আসতে বল, যেন শেষ দেখাটা দেখে নেয়। সাদি ঘাড় ঘুরিয়ে একবার রায়কে দেখল, তারপর দৌড়ে হাসপাতাল থেকে বেরিয়ে এলো। সাদি নিজের গাড়িতে বসে ড্রাইভ করতে লাগলো অতি দ্রুত। কাল রাতে সাদিরের ম্যানেজার গাড়ি দিয়ে গেছে হাসপাতালে। সাদি নিজের হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছে। অনেক সহ্য করেছে, আর না, এবার সে আবরারের মুখোমুখি হবে। আবরারের চোখ থেকে 2 ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। যতই রায়ের উপর রাগ দেখাক, কিন্তু ভালো তো বাসে তাকে। সাদি আবরারের দিকে কিছু কাগজ এগিয়ে দিয়ে বলল, এগুলো যেই যেই দিন রায় ডাক্তারের কাছে গেছে তার কাগজ। তার এগুলো দেখলেই বুঝবি। রায় ঠিক ওই দিনগুলোতেই কলেজে যায়নি। আর ওই দিন রায় আমার সাথে দেখা করতে যায়নি, বরং ডাক্তারের কাছে গিয়েছিল। তুই কিভাবে জানলি রায়ের এই অবস্থা? আবরার বলল, রায় যেই ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিত সে আমার কাছের এক বান্ধবী প্রিয়ন্তী। ওই দিন রায় যখন ডাক্তারের কাছে যায় আমিও সেই দিন প্রিয়ন্তীর কাছে যাই বিশেষ দরকারে। আর সেখানে রায়কে দেখতে পাই। তারপর এক কথায় 2 কথায় সব জানতে পারি আমি। তারপর অনেক জোর করে ওকে পৌঁছে দিয়ে যাই। তাহলে ওই দিন যে তোরা একে অপরকে জড়িয়ে ধরেছিলি, ওটা কি ছিল? আবরার বলল, রায় নিজের মেডিকেলের কাগজগুলো নিতে ভুলে গিয়েছিল, তাই আমি সেগুলো দিতে তোদের বাড়ির দিকে রওনা দেই আবার। কিন্তু তোদের বাড়ির সামনে এসে দেখি রায় গেটের সামনে বসে কাঁদছে। মেয়েটা বড্ড কষ্ট পেয়েছিল, তাই কথা বলতে বলতে আমাকে জড়িয়ে ধরেছিল। আবরার নিজের ফুপুর দিকে তাকালো, এক দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ আবরার ওর ফুপুর দিকে তেড়ে গেল আর গলা টিপে ধরল। আবরার বলতে লাগলো, তোমাকে আমি ছাড়ব না। আজ তোমার জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। তুমি দিনের পর দিন আমাকে মিথ্যে কথা বলেছ। তোমাকে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি। তুমি কেন আমার জীবনটা নষ্ট করলে? তোমাকে তো নিজের মায়ের মতোই আমি ভালোবাসতাম। তাহলে কেন ফুফু এমন করলে তুমি? আফজাল খান, মিশকা সবাই এসে আবরারকে আটকালো। কারণ আর কিছুক্ষণ আবরার যদি ওর ফুপুর গলা ধরে রাখে তাহলে হয়তো সে মারা যাবে। আবরারের ফুপু ছাড়া পেতেই কাশতে লাগলো। আবরার চিৎকার করে বলল, আমাকে ছেড়ে দাও। দিনের পর দিন আমাকে এই মহিলা ঠকিয়েছে।
আমার জীবনটা শেষ করে দিয়েছে। শুধু এর জন্য আমি 2.5 বছর ধরে ঠিকমতো ঘুমাইনি। আমার সব শেষ করে দিয়েছে এই মহিলা বাবা। আবরার হাউমাউ করে কাঁদতে লাগলো কথাগুলো বলে। আবরার ফ্লোরে বসে কাঁদতে লাগলো, ফ্লোরে 2 হাত দিয়ে আঘাত করতে লাগলো। আফজাল খান বোনের কাছে গিয়ে ঠাস করে একটা চড় মারলেন। তারপর বললেন, কেন এমন করলি বল? কি এমন করেছিল আমার ছেলে যার জন্য তাকে এত বড় শাস্তি দিলি তুই? রায়ের ফুপু এবার চিৎকার করে বলল, আমি কি করেছিলাম ভাইয়া যে তোমরা আমার জীবনটা নষ্ট করে দিয়েছ? শুধু তো ভালোই বেসেছিলাম। তুমি আর বাবা মিলে দীপকে কেড়ে নাওনি আমার থেকে। তোমাদের জন্য আমার সংসারটা হয়নি। আমি আমার ভালোবাসার মানুষকে হারিয়েছি ভাইয়া। আমি যখন দীপকে নিয়ে সুখী হতে পারিনি, তখন তোমার ছেলে মেয়েরাও সুখী হতে পারবে না। আমি সুখী হতে দেব না কখনো। বাড়ির সবাই থমকে গেল। আফজাল খান বোনের কাছে যেয়ে বলল, তুই আমাকে ভুল বুঝলি বোন। কে তোকে বলেছে দীপকে আমরা কেড়ে নিয়েছি তোর থেকে? দীপ নিজে আমাকে বলেছে, শুধু আমার জন্য। ও নিজেও এখনো বিয়ে করেনি। তোমরা ওকে বলনি আমার জীবন থেকে ওকে সরে যেতে, নইলে তোমরা ওর পরিবারকে মেরে ফেলবে? আফজাল খান বোনের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, আজ তোকে সব পরিষ্কার করে বলবো। তার আগে দীপ চৌধুরীর সাথে তো কথা বলি। আফজাল খান দীপ চৌধুরীকে কল করলো আর স্পিকার অন করে দিল। কিছুক্ষণ পর কল রিসিভ হতে ওপাশ থেকে একটা ভারী কণ্ঠ ভেসে আসলো। কি ব্যাপার মিস্টার খান, হঠাৎ আমাকে কেন কল করলেন? কল তো আমি আপনাকে করি প্রতিবার। ছেলে মেয়ে নিয়ে কেমন আছো দীপ? আমি ভালো আছি। তারা কিছুদিনের মধ্যেই আসবে বলেছে এই দেশে। কিন্তু আপনার বোকা বোনটা তো এর কিছুই জানে না। আহারে বেচারি, আমার জন্য জীবন যৌবন সব শেষ করলো। কিন্তু আমাকে দেখুন, আমি তার গোপনে বিয়ে করে সন্তানের বাবাও হয়ে গেলাম। আর প্রতি মাসে আপনার থেকে 20 লাখ করে টাকা তো পাচ্ছি। টাকা না দিলে কি করব বলুন তো? আপনার বোনকে নিয়ে আসব, তারপর বিদেশে পাচার করে দেব। হা হা হা। আর আপনার বোনটা মনে করে আমি তাকে কত ভালোবাসি। নিজের মা বাবাকে বাঁচাতে তাকে বিয়ে করছি না। কিন্তু সে তো আর জানে না আমার মা বাবাই আসলে নেই, নকল মানুষ সবাই। কিন্তু দেখুন, আপনার আর আপনার বুড়ো বাপটার সাথে চালাকি করে আর পারলাম না। বুড়োটা তো মরেছে। আমি যে অনেক মেয়ের সাথে চিট করেছি তা ঠিকই জেনে গেলেন, আর টাকার বিনিময়ে নিজের বোনটাকে বাঁচিয়ে রাখলেন। আফজাল খান ফোনটা কেটে দিলেন। এতক্ষণ সবাই সব কিছু শুনেছে। আবরারের ফুফুর কাছে এখন সব পরিষ্কার। সে ফ্লোরে বসে পড়ল, চোখ দুটো পানিতে ভরে গেল। দীপ তাকে এত বছর ধরে ঠকিয়ে আসছে, আর সে বুঝতেই পারল না। সাদিরের ফোনে হঠাৎ একটা মেসেজ এলো। সাদি ফোনটা অন করতেই দেখল প্রিয়ন্তীর মেসেজ। সাদি মেসেজটা পড়ে নিল, তারপর পেছন দিকে ঘুরে আবার হাঁটা শুরু করলো গাড়ির দিকে। আবরার সাদিরের দিকে তাকিয়ে দেখল সে ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে আর চলে যাচ্ছে। আবরার দৌড়ে গেল সাদিরের কাছে। আবরার দৌড়ে যেয়ে বলল, সাদি ভাই আমার, আমাকে একবার রায়ের কাছে নিয়ে যাবি তুই? একবার নিয়ে চল না প্লিজ। সাদি আবরার দিকে তাকালো না, নিজের মতো হেঁটে চলল। এবার আবরার সাদির 2 পা জড়িয়ে ধরল আর চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, আমার মতো পাষাণ হয়ে যাস না তুই। একটু দয়া কর আমার ওপর। আমি আজকের পর আর রায়ের কাছে যাব না, কথা দিচ্ছি তোকে। একটু নিয়ে চল না আমাকে। তোর 2টো পায়ে পড়ি ভাই, আমার সব কিছু তুই নিয়ে নে, কিন্তু রায়ের কাছে একবার নিয়ে চল না সাদি। সাদি আবরারের কাছ থেকে নিজের পা ছাড়ালো, তারপর বলল, রায়ের কাছে যে কি করবি? আর সহ্য করতে পারবি না আবরার। ও এখন আর আগের রায় নেই। জীবন মরণের শেষ প্রান্তে মেয়েটা এখন। এতক্ষণে সবাই চলে এসেছে। সাদি মিশকার দিকে তাকিয়ে বলল, জানিস, মিশকা বলতো রায়ের চুল নাকি অনেক সুন্দর, কিন্তু আজ রায়ের মাথায় একটা চুলও খুঁজে পাবি না। আন্টি বলতো রায়ের চোখে নাকি হাজারো মায়া, কিন্তু আজ রায়ের চোখের নিচে কালো কুচকুচে হয়ে গেছে। মেয়েটা পরশু রাতে ওয়াশরুমে অজ্ঞান হয়ে পড়েছিল। মরার মতো নিয়ে গেছে ওকে আমি হাসপাতালে। ডাক্তার বলেছে 48 ঘন্টার মধ্যে জ্ঞান না আসলে ওকে মৃত ঘোষণা করবে। একটু আগে জ্ঞান ফিরেছে, কিন্তু অবস্থা একদমই ভালো না।
প্রিয়ন্তী আমাকে ওর আত্মীয় স্বজনকে ওকে শেষবারের মতো দেখে আসতে বলেছে। আমি ওর বাড়িতে জানিয়েছি, যদি শেষবারের মতো দেখতে চাস তাহলে চল তোর রায়কে দেখতে।